হ্যালো বন্ধুরা, দেখো আজকের 5টা প্রশ্ন। এটা কিন্তু ডাব্লিউপি যে কনস্টেবল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। ঠিক আছে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা এটা ফলো করো, দেখবে অবশ্যই লাভবান হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে। হ্যাঁ, ইংরেজিতে কোশ্চেনগুলো রয়েছে ঠিকই, কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ সত্য কথা বলতে আমি যখন মক দিই তখন আমি ইংরেজিটা বেশি প্রেফার করি, তো সেই জন্যই আমি কোশ্চেনগুলো ইংরেজিতেই আর কি তোমাদের সামনে প্রস্তুত করি। তাও আমি বাংলাটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, there are 120 hens in a poultry. Due to the addition of 140 more hens, the expenses of the poultry increases by rupees 4050, while the average expenditure per hen diminishes by rupees 3. What was the original expenditure of the poultry? কিছু না, বলেছে এখানে 120টা পোলট্রি ছিল, তারপর পরবর্তী সময়তে 140টা আরও পোলট্রি বা হেন যাই বলো না কেন যোগ করা হয়েছে, যার জন্য কিন্তু ওভারঅল এক্সপেন্ডিচারে 4050 টাকা বেড়েছে। এবং এবং আমাদের যে ওভারঅল যেটা বলবো, ওভারঅল যে গড়টা মানে 3 টাকা কমেছে, এটাই বলেছে। তাহলে আগে আগে কত খরচ হতো? ঠিক আছে, এখানে আমাদের শুধু একটা মাত্র কি নোট ধ্যান দিতে হবে বা নজর রাখতে হবে, যেটা হচ্ছে এই যে 140টা মুরগি যোগ করা হয়েছে নতুন করে, আর কিছু নেই। এটা কেন না, এই যে 140টা মুরগি নতুন করে যোগ করার ফলেই কিন্তু 4050 টাকা বেড়েছে এবং এভারেজে 3 টাকা কমেছে। বোঝাতে পারলাম আমি? তাহলে এই মুরগিগুলো যদি না যোগ হতো তাহলে কিন্তু ঠিকঠাকই হতো, সব 120টা মুরগির জন্য ততটাই ঠিক একদম পারফেক্ট হয়ে যেত। কিন্তু 120টা মুরগি থাকা সত্ত্বেও 140টা মুরগি যোগ করার ফলেই 4050 টাকা বেড়েছে, উপরন্তু এভারেজে 3 টাকা কমেছে। দেখো তাহলে আমার ফ্লাকচুয়েশনটা কত হচ্ছে দেখি, আমাদের চেঞ্জটা টাকা, সেটা হচ্ছে 4050 টাকা প্লাস। এবারে তোমরা বলবে অনেকেই যে তাহলে এর প্লাস কেন দেবো, এটা তো ডিমিনিশ হচ্ছে মানে কমছে 3 টাকা এভারেজে, কিন্তু এইগুলো আসার ফলে আমার টাকাটা কমে গেছে। পরিবর্তনটা আমি এখান থেকে পরিবর্তনটা আমি বের করছি, ক্যালকুলেট করছি পরিবর্তন কত হচ্ছে, কারণ 4050 টাকা তো ইনক্রিজ হয়েছে এবং এগুলো আসার ফলে ওভারঅল এভারেজে 3 টাকা কমেছে। অর্থাৎ টোটাল 120টা মুরগি ছিল, 140টা এলো, টোটাল 260টা মুরগি এভারেজে 3 টাকা কমলে টোটালে এত কমবে। এবার আমি আবারও বলছি এটা কেন প্লাস নিলাম, কারণ এগুলোর জন্য টোটাল যে ফ্লাকচুয়েশনটা বা পরিবর্তনটা সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করছি। ঠিক আছে, এবং এইটা কমেছে মানে এটা কমেছে কিন্তু মাইনাস নেবো না, এটা প্লাসই নেবো, কারণ এইটা আসার ফলেই তো কমেছে। তাহলে টোটালে কত যদি না থাকতো তাহলে কিন্তু এইটা হতো 140টা মুরগির খরচ। যদি এটা না থাকতো মানে নতুন করে যদি 140টা না হতো, ওভারঅল যদি শুধুমাত্র যদি 140টা হতো, আমি বুঝতে পারছি আগে 120টা ছিল, 140টা আসার ফলেই না আমার এইটা হলো। তাহলে যদি আমার বলছে যদি 120টা ছিল তারপর না যোগ করে যদি আমার প্রথম থেকে 140টা থাকতো তাহলে খরচটা কত পেতাম আমি? তা 4550 টাকা। আর এই যে কমেছে, এটা কমেছে, এই যে এই 120টার জন্য তো কমেছে না, তা সেটা কত কমেছে সেটা যোগ করতে হবে। তাই এগুলো তো খরচ, এগুলো তো খরচও হতো। তো তাহলে কত হবে? এটা হবে 4050 প্লাস 780, তাহলে এটা হয়ে যাবে কত না, এটা হয়ে যাবে 4830। এই টাকাটা কিন্তু পরিবর্তনটা হয়েছে কটা মুরগির জন্য, এইটা কিন্তু কি পয়েন্ট, আমি বারবার বলছি যে 140টা মুরগির জন্য 4830 টাকা পরিবর্তন হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এটাই বলা যায় 140টা মুরগির খরচ, এটাই বলা যায়, কারণ যেহেতু 140টা মুরগির জন্যই পরিবর্তনটা হয়েছে, তার মানে 140টা মুরগির খরচই এটা বলা যায়। তাহলে একটা মুরগির খরচ এটা কিন্তু 140টা মুরগি, আমি হেন বলে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এটা আমি 140টা হেন্সের খরচ, কিন্তু এটা খরচ এক্সপেন্সেস, আমি ব্যাকেটে এক্সপেন্সেসটা লিখছি। ঠিক আছে, এক্সপেন্সেস। ঠিক আছে, এখান থেকে এটা এত, তাহলে একটার জন্য কত হয়ে যাবে না 483/14। আমি এটাকে আর ফার্দার ক্যালকুলেশন করছি না, কারণ কি আমার ওভারঅল তো 120টা মুরগি খরচ চাই, কারণ প্রথমে তো 120টাই ছিল, সেটাই চেয়েছে। তাহলে 120 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 120 ইন্টু, বা যদি আমি আর একটা লাইন আমি অ্যাড করি তাহলে 120টা
120টার জন্য কত হবে, 120 ইকুয়ালস টু 120 ইন্টু 483/14, ঠিক আছে। তাহলে যদি এরপর কাটি 7 7 দুগুণে 14, 7 6 42, 7 9 63, তাহলে 2 6 12, 60 হয়ে যাবে। অর্থাৎ 60 ইন্টু 69 এটা কত হয়ে যাবে না, কত হবে 0 4 31 3140, ঠিক আছে। এই টাকাটা কিন্তু আমার ওভারঅল খরচ হবে। এরপর তোমরা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে বা বুঝতে পারবে না, তার জন্য আমি কিন্তু ট্র্যাডিশনাল মেথডটা করে দিচ্ছি। দেখো তোমরা এখানে কী বলেছে 120টা মুরগির, তাহলে কিন্তু আমরা ট্র্যাডিশনাল মেথড বলতে এক্স ধরে যেটা আমি আগে বলেছি যে ভিতটা কিন্তু ট্র্যাডিশনাল মেথড থেকেই হবে, ঠিক আছে। তাহলে আমি আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। ভিতটা কিন্তু ট্র্যাডিশনাল মেথড থেকে আমি বারবার বলেছি। তো তাহলে ট্র্যাডিশনাল মেথড এটা যারা বুঝতে পারবে খুবই সুবিধা, খুবই সুন্দর। টাইম টেকিং যে ব্যাপারটা থাকে সেটা তো কমে যাবেই, আর যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি ট্র্যাডিশনাল মেথডটা দেখে দিচ্ছি, ঠিক আছে। দেখো কি বলেছে, 120টা মুরগি আছে, প্রতিটা মুরগির খরচ যদি X টাকা ধরি, তাহলে 100 যদি আমি এক্সপেন্স পার হেন, ঠিক আছে, ইকুয়ালস টু X, এটা কিন্তু লেট ধরে নিচ্ছি। তাহলে 120টার জন্য কত হবে, 120X হয়ে গেল। এরপর দেখো এখানে বলেছে না, এখানে বলেছে না এই যে 140টা, এখানে বলেছে না 140টা যে মুরগি বাড়লো, তাহলে আগে ছিল 120X, ঠিক আছে। তারপর কিন্তু 4050 টাকা বাড়লো, ঠিক আছে। তাহলে এখন 120 প্লাস 4050 যখন 140টা চলে এলো, ঠিক আছে। তার টোটাল খরচটা কত হলো, এটা ইকুয়ালস টুই না 260 টু X-3, এটা বলা যাবে। কারণ আগে 120টা ছিল, প্রতিটা মুরগির খরচ যদি X টাকা, 120 প্লাস X। যখন আমি আরও 140টা মুরগি নিয়ে চলে এলাম, তাহলে এটা তো হচ্ছিলো, এই টাকাটা বাড়লো। এবার ওভারঅল এই নিশ্চয়ই এই টাকাটা সমানই, এই যে এভারেজটা যদি আমার 3 টাকা কমে, তাহলে আগে X টাকা হতো, এখন X-3 টাকা, তা 260টার ভ্যালু কত, 260 ইন্টু X-3, ঠিক আছে, ঠিক আছে, 260 ইন্টু X-3, ঠিক আছে। তাই আমি ক্যালকুলেশন করি ফার্দার, ফর 120X প্লাস 4050 ইকুয়ালস টু 260X মাইনাস 780, ঠিক আছে। তাহলে যদি আমরা দেখো ক্যালকুলেশন করি কি হবে, আর 140X ইকুয়ালস টু কত দাঁড়াবে, তোমরা ক্যালকুলেশন করবে, দেখো একই ওই সংখ্যাটাই দাঁড়াবে 4830। দেখো 140X-এর ভ্যালু 4830, এখান থেকে X-এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4830 আপন 140, তাহলে X-এর ভ্যালু যদি এটা পেয়ে যায়, তার মধ্যে 120X ছিল অরিজিনাল এক্সপেন্ডিচার, তাই না, যে এখান থেকে প্রতিটার জন্য X ধরি, তাহলে 120টা 120X, তাহলে X-এর যদি ভ্যালু এত হয়, তাহলে 120X-এর ভ্যালু কত হয়ে যাবে, 120 গুণ হয়ে যাবে, তার মানে 120 ইন্টু 4830 বাই 14, এটা কিন্তু এটা 30 হবে, এটা 30 হবে, এটা 30 হবে। তাহলে দেখবে একই অ্যান্সার পাবো। কত পেয়েছিলাম, 4140, এটা পেয়েছিলাম না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এখানে কি বলেছে, পাইপস P and Q ক্যান ফিল এ কমপ্লিটলি এমটি ট্যাঙ্ক ইন 24 minutes and 36 minutes রেসপেক্টিভলি হোয়েন ওপেন ইন্ডিপেন্ডেন্টলি। কিছু না, যখন একা একা খোলা হবে তখন কিন্তু P পাইপটা 24 মিনিটে পূর্ণ করবে, Q পাইপটা 36 মিনিটে পূর্ণ করবে। পাইপ R ক্যান এমটি দ্য কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক 30 minutes, ঠিক আছে। ইনিশিয়ালি অল দ্য 3 পাইপস PQR বলেছে ওপেন সাইমালটানিয়াসলি, একসাথে একই কালে বা এক সময়তে যদি বলি খোলা হয় একসাথে। আফটার হাউ মেনি মিনিটস শুড পাইপ কিউ বি ক্লোজড সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 1 hour, 1 ঘন্টাতে কিন্তু আমাদের ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। কি বলেছে দেখো, আমি যতবারই কিন্তু এই যে পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্ক করিয়েছি, আমি বারবার একটা কথাই বলেছি, সবসময়তে দেখবো আমরা এফিসিয়েন্সিটা বের করার চেষ্টা করবো। এফিসিয়েন্সি বার হয়ে গেলে কিন্তু অঙ্কটা কিচ্ছু থাকে না। আর এফিসিয়েন্সি বের করার একটা নিয়ম আছে কি না, প্রথমে আমাদের
যে ডিজিটগুলো দেওয়া থাকবে সেটা টাইম হতে পারে, বেসিক্যালি সেটা কিন্তু আরও অনেক কিছু ভ্যালু হতে পারে। তো বেসিক্যালি টাইমই হয়, মিনিটে হয়, আওয়ারে হয়। তো এখানে মিনিটে দেওয়া আছে 24 মিনিট, পি বলেছে 24 মিনিট লাগে, কিউ এর বলেছে 36 মিনিট লাগে, আর আর এর বলেছে কিন্তু খালি করে। এটা আমি এখানে কিন্তু মাইনাস সাইন দিয়ে রাখছি, এর যেহেতু খালি করে সেইটা বোঝানোর জন্য মাইনাস সাইনটা দিয়ে রাখলাম, ঠিক আছে। তোমরা চাইলে মনে মনেও রাখতে পারো, অসুবিধা নেই। এবার কী করবো না, 24, 36 আর 30 এই সংখ্যাগুলোর এলসিএম নেবো, তাহলে কিন্তু টোটাল ওয়ার্ক পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে 24, 36 আর 30 যদি এলসিএম নিই, কত হবে আমাদের 360, তাই না, 360, তাহলে 360 আমাদের এলসিএম, ঠিক আছে। আর আমরা জানি যেহেতু টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু, আমি আবারও লিখে দিচ্ছি, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, টোটাল এফিসিয়েন্সি, ফর এফিসিয়েন্সি ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি, এফিসিয়েন্সি কী করে বের করবো না, তার মানে টোটাল ওয়ার্ক আপন টাইম। তাহলে 360 থেকে যদি 24 ভাগ দিই, তাহলে এফিসিয়েন্সি এটা 15, ঠিক আছে। এটার এফিসিয়েন্সি 10, আর এর এফিসিয়েন্সি 12, সেটা মাইনাস সাইনটা আমি দিলাম, মাইনাস সাইন, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো স্টেপ বাই স্টেপ যদি আগে আমি এফিসিয়েন্সি পেয়ে গেছি, এরপর কি বলেছে আমাকে দেখো, ইনিশিয়ালি অল দ্য 3 pipes PQR are opened simultaneously. After how many minutes should pipe key be closed so that the tank is filled in 1 hour? ঠিক আছে। তো বলছে 1 ঘন্টাতে কিন্তু আমার ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কটা। আমি ধরলাম আমি কোনো পাইপ বন্ধ করিনি, 1 ঘন্টায় ভর্তি হয়ে গেছে ওভারঅল। এটা ওভারঅল, এটা কিন্তু ওভারঅল নয়, যদিও এই 1 ঘন্টাটা ওভারঅল সময় লাগছে না, এটা কিন্তু মানে সরি আমারই ওভারঅল সময় লাগছে, কিন্তু ভেঙে সময়টা হচ্ছে যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে কোনো পাইপ বন্ধ করিনি। তাহলে 1 ঘন্টা যদি 3টে পাইপই চলছে, তাহলে দেখো এটা 15, 10, 25, আর কিন্তু এটা কিন্তু -12 আছে, আবার বলছি -12, তাহলে 25, মানে এটা যদি আমি টোটাল এফিসিয়েন্সি করি, টোটাল এফিসিয়েন্সি যদি আমি করতে চাই, টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে, টোটাল এফিসিয়েন্সি কত হবে না, টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 15 + 10 - 12, ঠিক আছে। তাহলে ইট ইকুয়ালস টু 13 ইউনিট, বলো যাই বলো, 13, ঠিক আছে। টোটাল এফিসিয়েন্সি এটা হয়ে গেল। যদি 1 আওয়ার অর্থাৎ 60 মিনিটস ধরে চলে, তাহলে কত কাজ করছে, বা কত অ্যাকচুয়ালি কাজ বলতে এখানে ইউনিট, কত ইউনিট ভর্তি করছে, 13 × 60 = 780। এটা আমার মানে এত কোয়ান্টিটিতে, সেটা জল হতে পারে, অবভিয়াসলি জলই বলেছে আশা করছি, ঠিক আছে। ট্যাঙ্কে ফিল করেছে মানে জলই হবে অবভিয়াসলি। তো 7-8, সেটা পরিমাণটা নিজের মতো ধরে নাও, ইউনিট ধরে নাও, এখানে 360 ইউনিট টোটাল, এখানে 7-8 বার হচ্ছে 780। কিন্তু অ্যাকচুয়ালি আমার টোটাল ওয়ার্ক কত, বা আমাদের ট্যাঙ্কটার ক্যাপাসিটি যদি বলি সেটা কত, এখানে টোটাল ওয়ার্ক না বলে ক্যাপাসিটি বলাটাই বেটার হবে, ঠিক আছে। কারণ ট্যাঙ্ক তো 360, কিন্তু এখানে বার হচ্ছে কত, 780। তার মানে কতটা ইউনিট, মানে ক্যাপাসিটি এনহ্যান্স হয়েছে, কতটা না, 780 - 360, এটা এনহ্যান্স হয়েছে, এটা হচ্ছে 420 ইউনিট বলো, ঠিক আছে। এবারে কেন এনহ্যান্স হলো, কেন হওয়ার তো কথা নয়, কারণ আমার 360, আমি যেভাবে অঙ্ক ছকে ছক করছি, হওয়ার তো কথা নয়। হ্যাঁ, হওয়ার কথা, কারণ কি না, আমার একটা পাইপ বন্ধ করা হয়েছে, পাইপ আর কেন, সরি, এটা নয়, সরি, পাইপ কিউ, হ্যাঁ পাইপ কিউটা ক্লোজ করে, দেখো এখানে কি বলা আছে, এই যে সেন্টেন্সটা বলা হয়েছে, আফটার হাউ মেনি মিনিটস শুড পাইপ কিউ বি ক্লোজড সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 1 hour, মানে কিছুক্ষণ পর, তার মানে কিন্তু কিউ পাইপটাকে আমার বন্ধ করা হয়েছে। কিন্তু আমি এখানে বন্ধ না করে আমি কনসিডার করেছি যে বন্ধ করা হয়নি, তারপর আমি ক্যালকুলেশন করছি, তাহলে 420, তাহলে বন্ধ করেছে, তাহলে কিউ পাইপের এফিসিয়েন্সি কত, তাহলে কিউ পাইপের এফিসিয়েন্সি দেখো না 10 ইউনিট, তার মানে 420 ইউনিট যদি বলে বেশি কেন হচ্ছে, এটার জন্য হচ্ছে, এটা মানে বন্ধ করা হয়নি, তাহলে তার মানে যদি বন্ধ করা হয়নি, তাহলে 420 ইউনিট ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে, 42 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তাহলে 42 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তার মানে যদি কিউয়ের এফিসিয়েন্সি 10 হয়, তাহলে ঠিক আছে, কিউয়ের এফিসিয়েন্সি 10 হয়, ঠিক আছে, কিউর এফিসিয়েন্সি 10 হয়, এটা যদি আমরা নাম দিয়ে দিই পি কিউ আর, পি এটা প্লাস কিউ, এটা মাইনাস আর, ঠিক আছে।
তাদেরকে কি এফিসিয়েন্সি 10, তা 420 ইউনিট বাড়তি হচ্ছে, কার জন্য হচ্ছে 10-এর জন্য, তাহলে কিন্তু 420/10 এটা হচ্ছে 42 মিনিট। তার মানে কিন্তু 42 মিনিট চলেছে, ঠিক আছে। সরি ভুল বললাম, এটা চলেছে না, এই যে 42 মিনিটে এটা করতে পারেও, তাহলে চলেছে কতক্ষণ? এতে এই টাইমটা তো চলেনি, এই টাইমটা চললে তো এতটা হতো, কিন্তু এটা তো হয়নি। তার মানে এই টাইমটা চললেও তাহলে চলেছে কতক্ষণ না, টোটাল ভর্তি হয়েছে 60 ঘন্টা, মানে 60 মিনিটে, তাহলে ওই চলেছে কিন্তু 18 মিনিট। অর্থাৎ যদি 60 থেকে আমি 42 মাইনাস করি, তাহলে কিন্তু পাবো 18 মিনিটস। এবার এটা কেন করলাম আমি আবারও বলছি, দেখো যদি এটা চলতো তাহলে কিন্তু 42, মানে সরি, যদি এটা চলতো তাহলে কিন্তু 42 মিনিটে 420 ইউনিট ও ভর্তি করে দিত, চলতো, কিন্তু চলেনি তো, বন্ধ করে দিয়েছে না। তাহলে 1 ঘন্টাতে বা 60 মিনিটে অ্যাকচুয়ালি ওভারঅলটা আমার ভর্তি হয়ে গেছে। তাহলে এই কিন্তু 42 মিনিট চললে এটা হতো, তাহলে 42টা মাইনাস করে দিই আমরা, তাহলে 18 মিনিট তার মানে চলেছে, যার ফলে ওই ক্যাপাসিটিটা পেয়েছি। বা ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু 18 মিনিট। বা এই জায়গাটা একটু বোঝো। বা যদি আমরা ট্র্যাডিশনাল মেথডে করি, দেখো ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ মানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ট্র্যাডিশনাল মেথডটা, সেই জন্য আমি 18 মিনিট অ্যান্সার, 18 মিনিট বার হলো, দেখো তোমাদেরকে ওখানে দেখিয়ে দিচ্ছি আমি, কিন্তু 18 মিনিট অ্যান্সার বার হবে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এরপর কি বলেছে, দেখো তাহলে ধরলাম, কিন্তু আমি ধরে নিচ্ছি x মিনিট পর বন্ধ করা হয়েছে, ধরে নিচ্ছি আমরা। এটা কিন্তু ক্যান্সেল আউট করে দিই, তাহলে ও সরি এটা আমাদের, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে আফটার x মিনিটস, ঠিক আছে, দ্য পাইপ কিউ শুড বি ক্লোজড, বা উড বি ক্লোজড করে দিই, ঠিক আছে, যে কোনো এক করলে, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে এক্সাম প্রিপারেশন নিচ্ছি, তো শুড বিটা আমাদের কখন হয়, যখন অব্লিগেশন হয়, অর্থাৎ মানে কোনো কিছু করা উচিত সেই সেন্স হয়। তো উড বি ক্লোজড সে করা উচিত নয়, এটা করেছি ফোন, তো সেই জন্য আমি ফ্রেজটাই চেঞ্জ করতাম, ঠিক আছে। যাই হোক, তো x মিনিটস পর যদি, সরি এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, এখানে আরও একটা ই বসবে মিনিটসটাই না, ঠিক আছে। তো তাহলে কিন্তু যদি x মিনিট পর বন্ধ করে দিই, তাহলে x মিনিট ধরে চলেছে, বা এই তিনটে পাইপে x মিনিট ধরে চলবে, অর্থাৎ 15 × 10 = 25, 12 × 13 = 13x, x মিনিট ধরে চলেছে, তার মানে 13x হয়ে গেল। x মিনিট পর বন্ধ করে দিলাম, টোটাল কিন্তু টোটাল আমার টাইম লেগেছে কত, 60 মিনিট, না 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট, অর্থাৎ তাহলে যদি x মিনিট পর যে বন্ধ করে দিলাম, তাহলে এই যে 60 থেকে এক্সটা, এটা কি কারে চলবে, এটা কিন্তু আমরা দেখো কি পাইপটাকে বন্ধ করে দিই, তার মানে পি আর চলবে, তাহলে পি এফিসিয়েন্সি 15, কি আর এফিসিয়েন্সি -12, তাহলে 3, টোটাল কিন্তু এফিসিয়েন্সি 3, তাহলে এটা 3। এবারে যে টোটাল ওয়ার্কটা বা টোটাল যে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, এটা কত হবে, 360, এটাই হবে, ঠিক আছে। তাহলে এটা হবে 13x + 180 - 3x = 360, ঠিক আছে। এটা 10x = 360 - 180, তাহলে এটা হয়ে যাবে 10x = 180, x = 80, ঠিক আছে। তার মানে এটা মিনিটস, তার মানে দেখো আমরা কী ধরেছিলাম, এক্সট্রা কী ধরেছিলাম, আমরা কী ধরেছিলাম, যে আফটার x মিনিটস দ্য পাইপ কিউ উড বি ক্লোজড, x মিনিট পর পাইপটা বন্ধ করা হবে, তার মানে 18 মিনিট পর পাইপটা বন্ধ করা হবে, তার মানে 18 মিনিট চলেছে, ঠিক আছে। তোমাদের যেটা পছন্দ, যেটা তোমাদের কি বলবো, যে অ্যাডাপ্ট করতে সুবিধা হবে, সেই প্রসেসটাতে আগিয়ে, ঠিক আছে। পরের প্রশ্ন, এ ম্যান ক্যান রো 30 কিলোমিটার ডাউন স্ট্রিমস অ্যান্ড রিটার্ন ইন এ টোটাল অফ 8 আওয়ার্স। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, যে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের কোয়েশ্চেন, খুব সুন্দর। কি বলেছে, ডাউন স্ট্রিমে 30 কিলোমিটার যাচ্ছে এবং ফিরেও আসছে, 30 কিলোমিটার ফিরে আসছে, টোটাল সময়টা কিন্তু 8 ঘন্টা লাগছে।
তারপর একটা কন্ডিশন দিয়েছে, ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার 4 টাইম দ্য স্পিড অফ দ্য কারেন্ট। অর্থাৎ এখানে এখানে যদি আমরা নোট ডাউন করি, স্পিড অফ কারেন্ট আর স্পিড অফ বোটের যেটা রেশিও, স্পিড অফ বোটের যেটা রেশিও সেটা ইকুয়ালস টু 1/4 বা 1:4, যাই বলি না কেন, ঠিক আছে। আর সেটাই বলেছে না, ইফ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওই 4 টাইমস দ্য স্পিড অফ কারেন্ট, এটা হয়ে গেছে। এরপর দেখো কারেন্টের স্পিড কত, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 30, যদি টোটাল টাইমটা বের করতে চাই, 30 কিলোমিটার ডাউন স্ট্রিম আর 30 কিলোমিটার আপস্ট্রিম, ঠিক আছে। তো 30 কিলোমিটার ডাউন স্ট্রিম বেগ কত হয় আমরা জানি, ডাউন স্ট্রিমে বেগ কত হয়, স্পিড আর কারেন্টের যোগফল, বেগের যোগফল প্লাস 30 বাই, আর আমাদের যে আপস্ট্রিম কারেন্ট সেটা হচ্ছে বোটার কারেন্টের স্পিডের বিয়োগফল, অর্থাৎ এটা 3x হয়ে যাবে। এটা ইকুয়ালস টু 8, এটাই বলা হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স বাটা স্পিড, ডিস্টেন্স আর স্পিড টোটাল টাইম হয়ে গেল, ঠিক আছে। তো দেখো এটা হয়ে যাবে 6/x, এটা প্লাস হয়ে যাবে 10/x, এটা হয়ে যাবে 8। যদি এখান থেকে আমরা দেখো ফার্দার 2 কমন নিই উপর থেকে, তাহলে 3/x প্লাস 5/x, এটা 4। আমরা চাইলে কিন্তু টোটাল এখান থেকেই ক্যালকুলেশনটা করে নিতে পারতাম, কিন্তু আমাদের যতটা সিম্পলিফাই করা যায়, তাই না। তো এটা হয়ে যাবে 3x প্লাস 5x স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এটা হয়ে যাচ্ছে 8x/x² ইকুয়ালস টু 4। একটা x ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4x ইকুয়ালস টু 8 বা x ইকুয়ালস টু 2। তাহলে x সমান 2 যদি হয়, দেন দ্য স্পিড অফ কারেন্ট, তা কারেন্টের স্পিড কত ছিল, এটা আমরা এটাকে x দ্বারা ডিনোট করেছি, অর্থাৎ 1/4। তাহলে এটা কিন্তু x এর ভ্যালু যদি 2 বার হয়, তাহলে স্পিড অফ কারেন্টটা কত, 1x, এটা 4x, তাহলে অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। তাহলে স্পিড অফ কারেন্ট কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটাই কিন্তু 2, এটাই কিন্তু আমাদের 2 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের অ্যান্সার, 2 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোয়েশ্চেন, if the simple interest on a sum of money at 5% for 3 years is this 1200, what will be the compound interest for the same period and rate for the same sum? তার মানে আমার কিন্তু এখানে কী দেওয়া নেই, আমাকে অবভিয়াসলি টাইম দেওয়া আছে 3 আওয়ার্স, আমাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছে 5%, আমাকে দেওয়া নেই কিন্তু প্রিন্সিপালটা। আমাকে যদি ইন্টারেস্ট বের করতে হয়, সেটা আমার প্রিন্সিপাল দরকার। তো প্রিন্সিপালটা আমরা কীভাবে বের করবো, এখান থেকে কীভাবে, দেখো এখানে বলেছে 3 বছর 5% করে হলে আমরা জানি সিম্পল ইন্টারেস্ট কিন্তু প্রত্যেক বছর সেম হয়। তাহলে 3 বছর 5% হলে 15%, তাই না। তাহলে এখানে আর এটাই বলেছে সিম্পল ইন্টারেস্ট, তাহলে 15%-এর ভ্যালুটাই আমরা কি বলতে পারি, 1200, এটাই বলতে পারি। এটা কিন্তু খুব একটা ট্রিকি কোশ্চেন। কীরকম, এটা আমরা বের করতে হলে কিন্তু এক্স ধরে বের করতে চাইছিলাম মেথডে, কিন্তু আমি বলবো এটা ট্র্যাডিশনাল মেথডটাতে যাবেই না, কারণ এটা দরকারই নেই, এটা এমনিতেই বুঝতে পারবে। দেখো 15%, কারণ 5% সুদে আর 3 বছর ধরে চলছে, তাহলে 15% টোটাল, তাহলে 15%-এর ভ্যালু নেই 1200 টাকা, ঠিক আছে। তো 1% ভ্যালু কত হয়ে যাবে, 1200/15 ইকুয়ালস টু 800 টাকা। কিন্তু আমার অ্যাকচুয়ালি 100% চাই, সেটাই আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে। 1% যদি এত হয়, তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, তার মানে 800 ইন্টু 100 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ঠিক আছে, 80,000 টাকা। এটা কিন্তু আমাদের টোটাল প্রিন্সিপাল হয়ে গেল, টোটাল প্রিন্সিপাল, এটা হয়ে গেল টোটাল প্রিন্সিপাল, ঠিক আছে। টোটাল প্রিন্সিপাল কত হয়ে গেল, 80,000। এবার কী বলেছে দেখো নেক্সট, এবার বলেছে এই টাকাটার এই 5% সুদের হারে 3 বছরে সুদ কত, ঠিক আছে। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে না কত, ঠিক আছে। কীভাবে বের করবো, দেখো এটা কিন্তু আমাদের জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা সূত্র আছে, ফর্মুলা, যেটা আমরা বলি a ইকুয়ালস টু পি ইন্টু 1+r/100 ইন্টু n, যেখানে n হচ্ছে টাইম, বা আমরা টি বলতে পারি 1+r/, এটা টি দিয়ে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা টি দিই, তো এটা যদি আমরা টি দিই, তাহলে এটা টি ফর টাইম, এ ফর আমাদের হয় অ্যামাউন্ট, অর্থাৎ
প্রিন্সিপাল আর ইন্টারেস্টের যোগফল আর পি ফর প্রিন্সিপাল হয়, সেখান থেকে আমরা কিন্তু আর মানটা বসিয়ে টি এর মানটা বসিয়ে আমরা এই যে অ্যাকচুয়ালি এই কোথা থেকে পাবো না পি প্লাস আই, তাহলে এখান থেকে পি পেয়েছি, আমাদের আইটাই দরকার, তো সেখান থেকে করা যাবে। কিন্তু আমি তো বলবো এটা ট্র্যাডিশনাল মেথডে করতে গেলে টাইম টেকিং হবে আমাদের। আমি তো সূত্রটা ডেভেলপ করে দিলাম, এরপর তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। বা যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি এটা আবার দেখে দিচ্ছি, এটাকে আমি পি প্লাস আই লিখতে পারি, তাহলে পি প্লাস আই লিখতে পারি, ব্যাস এখান থেকে হয়ে যাচ্ছে, এখান থেকে পি, এটা 1/r/100 হোল পাওয়ার টি। কিন্তু আমি চাইবো, আমি বলবো যে ট্র্যাডিশনাল মেথডের দিকে যাব না, ঠিক আছে। এরপর আমরা কীভাবে আগাতে পারি, দেখো 8,000 টাকা 80,000 টাকা হয়ে গেছে। এরপর বলেছে 5% সুদের হারে 3 বছর সুদ, ঠিক আছে। তাহলে 5% সুদের হারে 3 বছর সুদ কত হবে, দেখো একটা নিয়ম আছে, এটা আমরা এভাবে করতে পারি। এই যে 80,000 টাকা, 80,000 টাকা, ঠিক আছে, 3 বছর সুদ নেবো, ঠিক আছে, 3 বছর সুদ নেবো, ঠিক আছে। তাহলে 5% সুদ, ঠিক আছে, 5% সুদ যদি হয় তার মানে 400 টাকা, এখানেও 400 টাকা, মানে 80,000 টাকা 5% সুদ বের করছে, অন্য কিছু না, ঠিক আছে। আর আমরা জানি যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, সুদের উপর সুদ হয়, তাহলে এই 400 টাকারও কিন্তু আমরা 5% সুদ নেবো, ঠিক আছে। 400 টাকা যদি 5% সুদ 20 টাকা হবে, এই সালটার জন্য এইখানে পাবো, এই সালটার জন্য কিন্তু এইখানেও পাবো, 20 টাকা হবে। আর এই 400 টাকার জন্য লাস্ট ইয়ার পাবো, এটা হবে, ঠিক আছে, হয়ে গেল। আর এই 20 টাকার জন্য এখানে হবে 1 টাকা, বোঝাতে পারলাম। এই যে 80,000 টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম, শুধু 80,000 টাকা নয়, আমি 80,000 টাকাটা দিয়েছি বলে বললাম, যে কোনো টাকার আমরা চক্রবৃদ্ধি সুদ এইভাবে বের করতে পারি, ঠিক আছে। 5% সুদের হারে 400 টাকা, 400, এখানে 400 টাকা 400 টাকা, এবার এই যে সুদ, তাহলে এইটার জন্য সেকেন্ড বছর পাবো, থার্ড ইয়ার পাবো, অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ডের পাবো, এই সেকেন্ড ইয়ারটার জন্য থার্ডের পাবো, ঠিক আছে। তারপরে আবার যে সুদ বার হলে এটার জন্য কিন্তু থার্ড ইয়ার পাবো, তার টোটাল আমার সুদ কত, 400 ইন্টু 3, ঠিক আছে, 20 ইন্টু 3 আর 1 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এটা হলো 1200, এটা হয়ে গেল 60, এটা গেল 1, তার টোটাল সুদ আমার কত হয়ে গেল, 1261 টাকা, টোটাল 1200 প্লাস 60 প্লাস 1, তাহলে 1261 টাকা টোটাল সুদ, ঠিক আছে। এটা টোটাল সুদ। কিন্তু এই যে আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, যে অবশ্যই প্রথমে এটা করবে, এটাকে ফলো করবে, তারপর যখন হ্যাবিচুয়াল হয়ে যাবে না, তখন কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে, নিজেরাই উপলব্ধি করবে, ঠিক আছে, যে এটা আরও কুইক হয়ে যাচ্ছে। কীভাবে হয়ে যাচ্ছে না, এই যে আমি তখন নোট ডাউন করছি, এই যে 80,000 টাকা আমাকে দিয়েছিল, এর 3 বছর 5% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছিল। আমরা কি করব না, 80,000 টাকার প্রথমে 5%-এর সুদ বের করব, 400 টাকা, এটাকে ডিরেক্টলি 3 দ্বারা গুণ করব, ঠিক আছে, এটা ডিরেক্টলি 3 দ্বারা গুণ করব, ঠিক আছে, ঠিক আছে। তারপর এই 400 টাকা যেহেতু সুদের উপর সুদ, আমি আবারও বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের উপর সুদ, তাহলে 400 টাকার 5%, এটা 20 টাকা, এটাকেও 3 দ্বারা গুণ করব। তারপর 20 টাকার 5% 1 টাকা, এটাকে 1 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে 3 4 12, 3 2 6, 1, মানে 1261 টাকা বার হলো এই টাকাটা। দেখো আমি এই জন্য এইখানে কিন্তু আগেই এইভাবে করে দিয়েছিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা বা আমারও বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে। দেখো এই প্যাটার্নটা ফলো হচ্ছে। এইবার 3 বছরের জন্য কী প্যাটার্ন হয়, 3-3-1, অর্থাৎ প্রথমটাকে 3, এই যে 3-3, এই প্যাটার্নটা লক্ষ্য করে এইটা যে 3-3-1, প্রথমবারে মানে প্রথম যে সুদটা বার হবে সেটাকে 3 দ্বারা গুণ করবো, তারপর সুদের উপর সুদ যে নেবো সেটাকেও 3 দ্বারা গুণ করবো, তারপর যেটা শেষে সুদের উপর সুদ নেবো সেটাকে 1 দ্বারা গুণ করবো, তারপর সেগুলোকে সব যোগ করে দেবো, সেটা আমাদের ওই অ্যামাউন্টটার ওই 3 বছরের জন্য ওই সুদের হারে সুদ হয়ে যাবে। বুঝতে পারলাম, ঠিক আছে। পরের প্রশ্ন, the ratio of number of balls in bags x is to y is 2:3. 5 balls are taken from bag y and are dropped in bag x. The number of balls equal in each bag, কিছু না বলেছে, এক্স একটা ব্যাগ আছে, ওয়াই একটা ব্যাগ আছে, এদের বল আছে কিছু, সেই বলের মানে রেশিও দেওয়া হয়েছে 2:3। তাহলে কি বলেছে, দ্য নাম্বার অফ বলস ইজ ইকুয়াল ইন ইচ ব্যাগ, ঠিক আছে। তাহলে দ্য নাম্বার অফ দ্য বলস ইন ইচ ব্যাগ, নাও এখন কটা বল থাকবে, ঠিক আছে, সরি
এখন কটা বল থাকবে, প্রতিটা ব্যাগে কটা বল থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের যদি বলি যে এক্স আর ওয়াই ব্যাগ আছে, এক্স আর ওয়াই ব্যাগ, দুটো ব্যাগ, তাহলে এখানে বল আছে 2:3। তা যদি এটা আমরা একটু করার চেষ্টা করি, দেখো তাহলে কী বলেছে, ওয়াই ব্যাগ দিয়ে 3টা বল নিলাম, তাহলে কিন্তু এইটা ওয়াই ব্যাগের বল, অর্থাৎ 3x - 5, 5টা বল নিলাম। তারপর সেইটাকে কি করলাম না, আমরা এক্স ব্যাগটায় রাখলাম, অর্থাৎ এক্স ব্যাগে বল ছিল আমার 2x, ঠিক আছে। এক্স ব্যাগে বল ছিল 2x, তাহলে যে 2x এখানে রেখে দিলাম 5, তাহলে এই যে ওভারঅল যে বলের সংখ্যা সেটা সমান, তা 3x - 5 2x + 5 ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। তা দেখো তার মানে x = 10 হয়ে গেল, ঠিক আছে। x = 10 হয়ে গেল, ঠিক আছে। এখানে এই যে ক্যালকুলেশনটা করলে বুঝতে পারি x = 10, তাহলে x এর মানটা 10 হয়ে গেল, ঠিক আছে। x এর মানটা 10 হয়ে গেল। এরপর দেখো খুব একটা ইম্পর্ট্যান্ট ট্রিক। কীরকম ট্রিক, এখানে কিন্তু তোমরা কী বের করবে যে অ্যাকচুয়ালি তাহলে প্রথম ব্যাগটা 2x ছিল, তার মানে এক্স ব্যাগটাতে কত ছিল না 2 × 10 = হয়ে যাবে 20, 20টা বল। আর ওয়াই ব্যাগটাতে ছিল 3 × 10 = 30 বল। কিন্তু বলেছে এখন প্রতিটা ব্যাগে বলের সংখ্যাটা সমান, কিন্তু তাদের সমান হচ্ছে না। কীভাবে সমান হবে না, এই ফ্রেজটা দ্বারা সমান হবে। 5 balls আর টেকেন ফ্রম ব্যাগ ওয়াই, মানে ওয়াই ব্যাগটা থেকে 5টা বল নিয়েছি, সেটা আমরা এক্স বলে রেখেছি, তবে না 30 থেকে 5 নিলে 25 হয়, এবং 20তে 5 যোগ করলে 25 হয়, তবে না দুটো ব্যাগে বলের সংখ্যা সমান হয়। এবং এখন বলেছি তার মানে এই করার পর, এক্সচেঞ্জটা করার পর, বা এই চেঞ্জটা করার পর, এক্সচেঞ্জ বলাটা ভুল, চেঞ্জটা করার পর, ঠিক আছে। এই চেঞ্জটা করার পর বলের সংখ্যা সমান, তার মানে এখন কিন্তু বল প্রতিটা ব্যাগে 25, ঠিক আছে। তাহলে দেয়ার আর 25 balls in each bag now। এখন প্রতিটা ব্যাগে কিন্তু 25 অর্থাৎ 25টা করে বল আছে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে, তোমরা কোশ্চেনগুলো সলভ করো। আর ভাষাটার জন্য প্লিজ ঘাবড়িও না, আমি বাংলাতেও তোমাদের যথেষ্টভাবে বলে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের নেক্সট যে এক্সাম রয়েছে স্টেট লেভেলের WAP, তো কনস্টেবলের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে, তোমরা দেখো, করতে থাকো আমার সাথে, ঠিক আছে। তো লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আর কারণ আমি যেভাবে প্রিপারেশন নিচ্ছি, আমি চাই সেভাবে তোমরাও প্রিপারেশন নিয়ে থাকো। আর বেল যে আইকনটি সেটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোডের পর নোটিফিকেশান তোমরা প্রথমেই পাও। আর অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে, যারা তোমাদের মতো প্রিপারেশন নিচ্ছে। থ্যাংক ইউ।